আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সপ্তাহের শেষ দিন, বৃহস্পতিবার। ব্যবসায় শিক্ষা শাখার একটি অন্যতম সাবজেক্ট ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকে আলোচনা হবে। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সবাইকে প্রস্তুত? বই নিয়ে রেডি আছো? ইয়েস স্যার। জি বই স্যার। সবার রেডি আছে? ইয়েস হ্যাঁ, ইয়েস স্যার আছে। বই Yes, sir. যারা গতদিন কেনা হয়নি, মানে দেখাতে পারে নাই, তারা কি বই কিনেছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। চিস্তি বই কিনেছো? চিস্তি, রাদিত জি আরমান, স্যার, জি জি। রাদিত, জি স্যার, বই কিনেছি। সাব্বির, জি স্যার। আচ্ছা, বই যেন কারো কেনা বাকি না থাকে। এখন তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, প্রেজেন্ট স্ক্রিনশটটা নিয়ে নাও। Okay, আমরা ওকে স্যার। ক্লাসে চলে যাচ্ছি। দেখো, আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছি ব্যবস্থাপনার ধারণা। আজকে আলোচনা হবে ব্যবস্থাপনার নীতি। মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা জানো তোমাদের এইচএসসি 2022 এর সংক্ষিপ্ত সিলেবাস হিসেবে দ্বিতীয় পত্রে রাখা হয়েছে 1, 2, 3, 4, 5, 6 এবং 10 নম্বর অধ্যায়। 1, 2, 3, 4, 5, 6 এবং 10 নম্বর অধ্যায়। তার মধ্যে 3 নম্বর হচ্ছে আংশিক, একটু আছে আংশিক, ঠিক আছে? তো আমরা তৃতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ব্যবস্থাপনার একটি পৃথক শাখা, জ্ঞানের একটি পৃথক ভান্ডার। এই ভান্ডার, জ্ঞানের পৃথক ভান্ডার হিসেবে বুঝতে চাইলে, পড়াশোনা করতে চাইলে তোমাকে নীতিমালাগুলো ভালো করে জানতে হবে। তো আজ আলোচনা হবে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, ব্যবস্থাপনার নীতি, প্রথম পর্ব, ব্যবস্থাপনার নীতিমালা ধারণা। এই অধ্যায়টি পড়ে তোমাদের শেখার সুযোগ রয়েছে হলো ব্যবস্থাপনা নীতি কাকে বলে, ব্যবস্থাপনা হেনরি ফিওল প্রদত্ত ব্যবস্থাপনা 14টি নীতি। দেন দ্বিতীয় পর্বে আলোচনা হবে আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফিওল এবং তার সংক্ষিপ্ত জীবনী, এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক গ্যাব্রিয়েল টিউডারের সংক্ষিপ্ত জীবনী। দেন তৃতীয় পর্বে আলোচনা হবে একজন আদর্শ ব্যবস্থাপকের কি কি দক্ষতা থাকা প্রয়োজন, আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী এবং সংগঠন ব্যবস্থাপনা প্রশাসনের মধ্যে সম্পর্ক। তো আজকে এই অধ্যায়ের যেহেতু প্রাথমিক আলোচনা এবং প্রথম আলোচনা, তাই এটার দুটি প্রশ্নে আলোচনা হবে, ব্যবস্থাপনা নীতি কাকে এবং ব্যবস্থাপনা নীতির 14টা নীতি আলোচনা আজকে। আচ্ছা, কেন আমরা এই অধ্যায়টা পড়ব? দেখো, ব্যবস্থাপনা ম্যানেজ মেন ট্যাক্টফুলি, তাই না? অর্থাৎ কৌশলে শ্রমিক কর্মচারীদেরকে দিয়ে কাজ উদ্ধার করে নেওয়াকেই ব্যবস্থাপনা বলা হয়। আবার একটি প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যের সামনে রেখে প্রতিষ্ঠিত হয়। সুতরাং এই নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য মৌলিক যে সকল উপকরণ রয়েছে, সেই উপকরণগুলো যথাযথ ব্যবহারের উপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করছে। তো এই উপকরণগুলোকে দক্ষতার সহিত ব্যবহার করার জন্য একজন ব্যবস্থাপক তার ব্যবস্থাপকীয় মৌলিক কাজগুলো সম্পন্ন করেন। তো ব্যবস্থাপকের মৌলিক কাজগুলো কি কি কেউ বলতে পারবে? ব্যবস্থাপনার মৌলিক কাজগুলো কি কি? হ্যাঁ হ্যাঁ বলো। পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, তারপরে না, নির্দেশনা, প্রেষণাদান, সমানুষ্ঠান, নিয়ন্ত্রণ। আবার শোনো, হ্যাঁ, পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমানুষ্ঠান, নিয়ন্ত্রণ, এই 7টি কাজ ব্যবস্থাপনার মৌলিক কাজ, মনে রাখতে হবে। তোমরা কি বুঝতে পারছো? 7টি কাজ ব্যবস্থাপনার মৌলিক কাজ। তাহলে এই মৌলিক কাজগুলো একজন ব্যবস্থাপক কিভাবে করবেন তার কিছু সাধারণ দিক নির্দেশনা থাকা দরকার। কার ওখানে সাউন্ড করছে? ক্লাসে নেই অথচ সাউন্ড করছে কে? চিস্তি মিউট করো। ওকে, মিউট প্লিজ। তাহলে
ব্যবস্থাপনার মৌলিক কাজগুলো হচ্ছে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমানুষ্ঠান, নিয়ন্ত্রণ। এই কাজগুলো একজন ব্যবস্থাপক করে থাকেন। কেন করে থাকেন? যে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে মৌলিক যে সকল উপকরণ রয়েছে এই উপকরণগুলোকে যথাযথভাবে ব্যবহার করতে হবে। তো ব্যবহার করার জন্য আমাদেরকে কি করতে হবে? এই মৌলিক কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করতে হবে। তো একজন ব্যবস্থাপক তার এই ব্যবস্থাপকের কাজগুলো কিভাবে সম্পন্ন করবেন তার কিছু সাধারণ দিক নির্দেশনা থাকা উচিত। যদি কাজের কোনো পূর্ব নির্ধারিত দিক নির্দেশনা না থাকে তাহলে একজন ব্যক্তি যে কাজ করতে চান তার পক্ষে সেই কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে না। তাহলে ব্যবস্থাপক যে কাজগুলো করবেন সেই কাজগুলোর পূর্ব নির্ধারিত যে সাধারণ দিক নির্দেশনাগুলো রয়েছে সেই দিক নির্দেশনা গুলোকেই বলা হয় ব্যবস্থাপনার নীতিমালা। ব্যবস্থাপনার নীতি হলো ব্যবস্থাপনা কার্য সম্পাদনের সাধারণ দিক নির্দেশনা। একজন ব্যবস্থাপক অনেক দিন ধরে যখন কাজ করেন সেই কাজ করার জন্য একজন ব্যবস্থাপক যে সকল নিয়ম কানুন অনুসরণ করেন সেই নিয়ম কানুনগুলোর মধ্যে প্রতিষ্ঠানের জন্য যেগুলো সবচেয়ে বেশি কল্যাণকর, সবার কাছে গ্রহণযোগ্য, সেগুলোকে সাধারণ নির্দেশনা হিসেবে গ্রহণ করা হয়। আর এই নির্দেশনাগুলোই হচ্ছে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার মৌলিক ব্যবস্থাপনার নীতিমালা। ধরে নাও যে কোনো প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারী রয়েছে, একজন শ্রমিক একজন অধস্তন কোনো একাধিক কর্মকর্তার অধীনে যদি থাকেন তাহলে একাধিক কর্মকর্তা যদি একই সময় একজন অধস্তনের উপর আদেশ দান করেন তাহলে ওই ব্যক্তি কিভাবে কার কাজ করবেন আগে সেটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বেন। আলটিমেটলি দেখা যাবে যে ওই কার কাজ করবেন এরকম চিন্তা ভাবনা করতে করতেই সময় পেরিয়ে যাবে, আলটিমেটলি তার কাজ হবে না, তাই না? তার মানে এই ব্যক্তিকে কাজ করাতে চাইলে সাধারণ একটা নীতিমালা থাকা দরকার যে আসলে সে কিভাবে করবে, কতজন তাকে আদেশ দান করবে, কয়জনের অধীনস্থ থাকবে, কে কোন কি কাজ করবে, কোন কাজের জন্য সে দায়বদ্ধ থাকবে ইত্যাদি বিষয়গুলো কিন্তু সেখানে নির্ধারণ করে দেওয়া হয়। তারপরে ধরে নাও যে আরো এরকম যদি ব্যাখ্যা বলা হয় যে প্রতিষ্ঠানের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো তোমরা জানো অনেক ধরনের কাজ হয়, যেমন ক্রয়ের কাজ, বিক্রয় কাজ, হিসাবের কাজ, অর্থের কাজ, হ্যাঁ, এরকম অনেক কাজ রয়েছে। এই কাজগুলোর মধ্যে কিছু কাজ সহজ, কিছু কাজ কঠিন, কিছু কাজ বেশি প্রেস্টিজিয়াস আর কিছু কাজ কম প্রেস্টিজিয়াস, তাই না? তো আমরা যদি শ্রমিক কর্মচারীদেরকে যদি কাজগুলোকে যদি আমরা অ্যাসাইন করে দেওয়া না হয়, অর্থাৎ কে কোন কাজ করবে, কোন কাজের জন্য দায়বদ্ধ হবে, এগুলো যদি অ্যাসাইন করে দেওয়া না হয় তাহলে প্রত্যেকে চাইবে সহজ যে কাজটি সেটি করতে, কঠিন কাজ এড়িয়ে চলার চেষ্টা করবে। আবার যেখানে বেতন বেশি বা লাভের পরিমাণ বেশি, সুনাম বেশি, সেটা বেশি করতে চাইবে, কম সুনাম যেটা সেটা কম করতে চাইবে। আবার হচ্ছে যেগুলোতে বেশি সুনাম রয়েছে সেগুলো বেশি করতে চাইবে আর কম সুনাম যেগুলো সেগুলো কম করতে চাইবে। এগুলোর মধ্যে আলটিমেটলি একটা বিশৃঙ্খলা দেখা দিবে, তখন ওই শ্রমিকদের মধ্যে একটা বিশৃঙ্খলা মারামারি দেখা দিবে, তাই না? তাহলে কে কোন কাজ করবে, কিভাবে করবে তার একটা সাধারণ নির্দেশনা থাকা উচিত। আর এই নির্দেশনাগুলি হচ্ছে নীতিমালা। যদি সেটা হয় ব্যবস্থাপনার ক্ষেত্রে, ব্যবস্থাপনার কাজগুলো সম্পন্ন করার জন্য পূর্ব নির্ধারিত নীতিমালা, তাহলে সেটা হবে নির্দেশিকা, তাহলে সেটাকে বলা হবে ব্যবস্থাপনার নীতিমালা। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? Yes, sir. জি স্যার। তাহলে এখন আলোচনায় স্লাইডে চলে আসো যে ইংরেজি প্রিন্সিপালস, একটা দেখো প্রিন্সিপালস, PLES, প্রিন্সিপালস শব্দের অর্থ হলো মৌলিক সত্য বা মূলনীতি। আর একটা হচ্ছে প্রিন্সিপাল মানে অধ্যক্ষ, প্রধান। আর একটা রয়েছে PAL আর PLES, এই জায়গাটাতে কেউ ভুল করো না। প্রিন্সিপালস মানে মূল নীতি বা সত্য, ঠিক আছে? নীতিমালা, নীতি হলো কাজের সাধারণ নির্দেশিকা। ব্যবসা প্রতিষ্ঠানে কাজগুলো কতগুলো নীতি বা সূত্রের উপর ভিত্তি করে পরিচালিত হয়ে থাকে। সুতরাং ব্যবস্থাপনার নীতিমালা হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের নির্দেশিকা স্বরূপ। তাহলে আরেকভাবে কি বলা যায়, ব্যবস্থাপনা কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন নির্দেশিকা বা নির্দেশনা বা আদর্শ মেনে চলাকে ব্যবস্থাপনার নীতি বলা হয়। তোমরা কি বুঝতে পারলা এই জায়গায়? Yes, sir. তাহলে একটা প্রশ্ন বলো, একটি প্রতিষ্ঠানের মৌলিক উপকরণ কয়টি? মৌলিক উপকরণ কয়টি? হ্যাঁ, 6টি। ব্যবস্থাপনার মৌলিক কাজ কয়টি? 7টি। প্রথম কাজ কি?
পরিকল্পনা স্যার। দ্বিতীয় কাজ পরিকল্পনা। সংগঠন। 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 কর্মী সংস্থা। চতুর্থ কাজ নির্দেশনা। নির্দেশনা। পঞ্চম কাজ প্রেষণা। ষষ্ঠ কাজ সমন্বয় সাধন। আর সপ্তম কাজ নিয়ন্ত্রণ। তাহলে ব্যবস্থাপনার সর্বশেষ কাজ নিয়ন্ত্রণ। প্রথম কাজ পরিকল্পনা। তাহলে এই 7টি কাজ একজন ব্যবস্থাপক করবেন। কাজগুলো করার যে সাধারণ নির্দেশিকা রয়েছে সেগুলোই হচ্ছে ব্যবস্থাপনা নীতিমালা। সুতরাং ব্যবস্থাপনা নীতিমালার ইংলিশ কি বলতে দেখি? প্রিন্সিপালস। আবার পাল শব্দটা ডাইরেক্ট উচ্চারণ করো না, প্রিন্সিপালস, ঠিক আছে? PLES আছে। ওকে, তাহলে তোমরা জানো যে আধুনিক ব্যবস্থাপনা জনক হেনরি ফিওল, অর্থাৎ খেয়াল করো যুগে যুগে ব্যবস্থাপনার ইতিহাসকে 5টি যুগে ভাগ করা হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ, শিল্প বিপ্লব যুগ, শিল্প বিপ্লব পরবর্তী যুগ, আধুনিক যুগ। ব্যবস্থাপনার উন্নয়নে প্রত্যেকটি যুগে কোনো না কোনো মানে অসংখ্য স্কলার কাজ করেছেন। আমরা এবং একজন ব্যবস্থাপক তার ব্যবস্থাপক কাজগুলো কিভাবে সম্পন্ন করবেন সে সংক্রান্ত অনেক ব্যবস্থাপক কিন্তু অনেক স্কলার কিছু নীতিমালা প্রণয়ন করেছেন। এই নীতিমালা প্রণয়ন করার ক্ষেত্রে আমরা যদি বলি এবং আলোচনার বিষয়বস্তুর মধ্যে আসবে যে হেনরি ফিওল এবং FW টেলর। আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফিওল, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক ফ্রেডারিক উইনস্লো টেলর অর্থাৎ FW টেলর। এনারা কিন্তু ব্যবস্থাপনা নীতিমালা নিয়ে অনেক গবেষণা করেছেন এবং নীতিমালা দাঁড় করিয়েছেন। তো আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফিওল, আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফিওল তার হচ্ছে 1916 সালে একটি ফরাসি ভাষায় একটি বই রচনা করেন। আচ্ছা, তার সম্পর্কে একটু বলি যে আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফিওল 1841 সালে জন্মগ্রহণ করেন এবং 1925 সালে মৃত্যুবরণ করেন। কত সালে জন্মগ্রহণ করেন বলো দেখি? 1841 সালে জন্মগ্রহণ করেন এবং 1925 সালে মৃত্যুবরণ করেন। 1841 সালে তিনি তুরস্কে জন্মগ্রহণ করেন। যখন তার বয়স 6 বছর তখন তিনি হোল ফ্যামিলি নিয়ে তিনি ফ্রান্সে পাড়ি দেন। তো ফ্রান্সে পাড়ি দেওয়ার কারণে মানে সেখানেই তার বেড়ে ওঠা, হচ্ছে চাকরি করা, ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ করা, গবেষণা করা, সমস্ত কাজগুলো তার ফ্রান্সেই হয়েছে। তো সেখানে তিনি তার গবেষণা লব্ধ একটি বই রচনা করেন 1916 সালে, সেটি প্রকাশিত হয়। বইটির নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালেট জেনারেল। বইটার নাম কি? অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালেট জেনারেল। 1900 কত সালে প্রকাশিত হয় বলো? কত সালে? 1900 কত সালে প্রকাশিত হয়? 1916 সালে। 1916 সালে। কত সালে? 1916 সালে। সেখানে ব্যবস্থাপনার হচ্ছে তার গবেষণার সমস্ত বিষয়বস্তু তত্ত্বগুলো তিনি সেখানে উপস্থাপন করেছেন এবং তিনি সেখানে লিখেছেন যে একজন ব্যবস্থাপক তার ব্যবস্থা কাজগুলো সম্পূর্ণ করার জন্য যে সকল নীতিমালা অনুসরণ করতে হবে তার সেগুলো তিনি সেখানে উপস্থাপন করেছেন। কয়টি নীতির কথা উপস্থাপন করেছেন? 14টা নীতি। কয়টি নীতি? 14টা নীতি। আমরা সেই 14টি নীতি আজকে আলোচনা করব সংক্ষিপ্তভাবে। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সংগৃহীত মৌলিক উপকরণগুলোকে সর্বোত্তম ব্যবহারের জন্য একজন ব্যবস্থাপক মৌলিক 7টি কাজ সম্পন্ন করতে সাধারণত 14টি নীতি অনুসরণ করেন। তবে তিনি বলেছেন যে এই 14টি নীতি প্রতিষ্ঠান ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। একটা প্রতিষ্ঠানে যে একেবারে 14টা নীতি অনুসরণ করবে তা কিন্তু নয়। এই 14টা নীতির কখনো কখনো 14টা নীতি অনুসরণ হবে, কখনো কখনো তার চেয়ে কম, আবার তার চেয়ে বেশি হতে পারে। তো তিনি যে 14টা নীতির নাম লিখেছেন, এই 14টা নীতি তোমাদেরকে কি করতে হবে? পড়তে হবে না মুখস্থ করতে হবে? শুধু পড়তে মুখস্থ করতে হবে। একেবারেই তোমাদের কাজ হচ্ছে এই 14টা নীতি মুখস্থ করে লেখা। ঠিক আছে? আমাকে যদি বলো তাহলে আমি চট করে বলে দিতে পারবো যে 14টা নীতি কি কি। আচ্ছা, আসো দেখি আমরা একবার পড়ে দেখি যে 14টা নীতি কি। প্রথমত হচ্ছে প্রথম নীতি, এটা এমসিকিউই আসে যে হেনরি ফিওলের 14টা নীতির প্রথম নীতি কি? প্রথম নীতি হচ্ছে কার্য বিভাগ বা কার্য বিভাজনের নীতি। 2 হচ্ছে কর্তৃত্ব ও দায়িত্বের সমতার নীতি। 3 নিয়মানুবর্তিতা নীতি। 4 আদেশের ঐক্য নীতি। 5 নির্দেশনার ঐক্য নীতি। 6 সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগের নীতি।
7 উপযুক্ত পারিশ্রমিকের নীতি, শ্রমিকের নীতি, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি, জোড়াময় শিকল নীতি। 10 নম্বর শৃঙ্খলা নীতি, 11 সাম্যের নীতি, চাকরির স্থায়িত্বের নীতি, উদ্যোগের নীতি এবং সর্বশেষ হচ্ছে একতাই বল। একতাই বল, এই নীতিগুলো তোমাদেরকে জানতে হবে, ভালো করে ব্যাখ্যা জানতে হবে এবং এই জাস্ট বুঝে আসতে হবে যে কার্য বিভাজন নীতিটা কি। এটা মুখস্থ করার দরকার নাই, কিন্তু 14টা নীতি তোমাকে বারবার যতক্ষণ পর্যন্ত মুখস্থ হয়নি ততক্ষণ পর্যন্ত তুমি বাসায় মুখস্থ করে লিখবা। ঠিক আছে তো? ওকে স্যার। হ্যাঁ, 14টা নীতি এনিহাও মুখস্থ করতে হবে। প্রথম আসো দেখি কার্য বিভাগ বা কার্য বিভাজনের নীতি এটি কি। যে প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী, কাজের বৈশিষ্ট্য অনুযায়ী কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়ার নামই হচ্ছে কার্য বিভাজনের নীতি। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে কি একই ধরনের কাজ হয় নাকি অনেক ধরনের কাজ হয়? অনেক ধরনের কাজ হয়। যেমন ধরে নাও তুমি যদি একটা পেনে উৎপাদন করতে চাও তাহলে পেনের কাঁচামাল ক্রয় করতে হবে, ক্রয় বিভাগ একটা লাগবে। তারপরে হচ্ছে যে পেন উৎপাদন করার জন্য মেশিন ক্রয় করতে হবে, তাহলে এটাও ক্রয় বিভাগ থেকে ক্রয় করতে হবে। তারপরে হচ্ছে যে কাঁচামাল ক্রয় করতে হবে, আবার হলো এই উৎপাদিত পেন বিক্রয় করতে হবে, তার মানে বিক্রয় বিভাগ একটা আছে। এখন এই ক্রয় বিক্রয়ের জন্য প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে, সুতরাং অর্থ বিভাগ একটা রয়েছে। এই ক্রয় বিক্রয় উৎপাদন এগুলো কাজ সম্পূর্ণ করবার জন্য প্রচুর লোকের প্রয়োজন রয়েছে, শ্রমিক কর্মচারী রয়েছে, সুতরাং মানব সম্পদ বিভাগ লাগবে। লাগবে না বলো তো দেখি? লাগবে স্যার। এই যে আলাদা আলাদা কাজ, এই কাজের বৈশিষ্ট্য অনুযায়ী কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা, এই কাজের দায়িত্ব কর্তব্য নির্ধারণ করা। অর্থাৎ ক্রয় বিভাগ, যেমন একটু আগে বললাম, ক্রয় বিভাগের দায়িত্ব কর্তব্য নির্ধারণ করা, বিক্রয় বিভাগের দায়িত্ব কর্তব্য নির্ধারণ করা, যে ক্রয় বিভাগ কি কি ক্রয় করতে পারবে। আচ্ছা বলো দেখি, একটু আগে কাঁচামালও ক্রয় করতে হবে, মেশিনও ক্রয় করতে হবে। যদি ক্রয় বিভাগের দায়িত্ব দেওয়া হয় কাঁচামালও তুমি ক্রয় করবে, বিক্রয় এই যে মেশিনও ক্রয় করবে, তাহলে ক্রয় করবে। এই ক্রয় বিভাগে সব কাজ করবে, সব কাজ সম্পূর্ণ, সব ক্রয় সংক্রান্ত কাজ করবে। আর যদি এরকম হয় যে না উৎপাদিত পণ্য শুধু বিক্রয় করবা, মেশিন ক্রয় করার দায়িত্ব তোমার না, বলতো দেখি এরকম করে নির্ধারণ করা থাকতে পারে না? তার মানে এগুলোকে বলা হয় দায়িত্ব কর্তব্য নির্ধারণ। প্রথমত কাজগুলোকে ভাগ করা, কাজের বৈশিষ্ট্য অনুযায়ী কাজগুলোকে ভাগ করা এবং প্রত্যেকটি বিভাগের কি দায়িত্ব কর্তব্য আছে সেগুলো নির্ধারণ করা এবং উপযুক্ত দক্ষ যোগ্য ব্যক্তির উপর সেই দায়িত্ব কর্তব্য অর্পণ করা, এটার নাম হচ্ছে কার্য বিভাজনের নীতি। কাজগুলোকে কাজের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা এবং প্রত্যেকটি বিভাগের দায়িত্ব কর্তব্য নির্ধারণ করার নীতি হচ্ছে কার্য বিভাজনের নীতি। যদি একটা প্রতিষ্ঠান কার্য বিভাজনের নীতি অনুসরণ করে তাহলে ওই প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি পায়, কাজের হেলাফেলা হওয়ার সুযোগ হ্রাস পায়, কাজের দক্ষতা বৃদ্ধি পায়। কি একই ব্যক্তি একই ধরনের কাজ বারবার যখন করবে তার কাজের দক্ষতা বৃদ্ধি পাবে। এই জন্য আমরা কাজের এই কার্য বিভাজনের নীতি অনুসরণ করবো। দেন কর্তৃত্ব ও দায়িত্বের সমতা নীতি। দেখো একটা প্রতিষ্ঠানের অনেক দায়িত্ব কর্তব্য নির্ধারণ করা হয়। এখন কর্তৃত্ব মানে হচ্ছে ক্ষমতা, দায়িত্ব মানে হচ্ছে যে কাজ করতে দেওয়া হয়েছে তার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জবাবদিহি করা। এর ফলে হবে কি, যিনি দায়িত্ব পাবেন তিনি সমপরিমাণ যদি কর্তৃত্ব পান তাহলে তার কাজ করতে সুবিধা হবে। এখন একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো কিন্তু কাজ করার ক্ষমতা দেওয়া হলো না, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা দেওয়া হলো না, তাহলে তার পক্ষে কি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে? না স্যার। আলটিমেটলি একটি কাজ সম্পন্ন করার জন্য যতটুকু কর্তৃত্ব বা ক্ষমতা দরকার ততটুকু দিতে হবে। বেশি দিলে, যেমন যদি যতটুকু কর্তৃত্ব দেওয়া দরকার তার চেয়ে বেশি দিলে সে ক্ষমতার অপব্যবহার করবে, আর এর চেয়ে আবার কম ক্ষমতা দিলে সে কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে না, অধস্তন তার কথা শুনবে না। হ্যাঁ, এই জন্য কর্তৃত্ব এবং দায়িত্বের একটা ব্যালেন্স স্থাপন করতে হবে। এর নীতি হচ্ছে কর্তৃত্ব দায়িত্বের সমতা নীতি। দেন নিয়মানুবর্তিতা নীতি। নিয়ম, প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়ম কানুন তৈরি করা। নিয়মানুবর্তিতা নীতি মানে কি বলতো দেখি? প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়ম কানুন তৈরি করা। প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়ম কানুন তৈরি করা এবং সেই নিয়ম কানুন সবাইকে মেনে চলা, এর নীতি হচ্ছে নিয়মানুবর্তিতা নীতি। আচ্ছা বলো দেখি, প্রতিষ্ঠানের কল্যাণের জন্য নিয়ম নীতি তৈরি হয় এবং এই নিয়ম নীতি সবাইকে মেনে চলতে হবে। কি করতে হবে বলো দেখি? সবাইকে মেনে চলতে হবে। এখন যদি পরে নীতি তৈরি হলো কিন্তু কেউ নিয়ম সেটা মানছে না, তাহলে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জন করা সম্ভব হবে না স্যার, অর্জন করা সম্ভব হবে না স্যার। হ্যাঁ, সম্ভব হবে না। সুতরাং প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়ম নীতি তৈরি করা এবং সেই নিয়ম নীতিগুলো যেন সবাই মেনে চলে, সেটাই মেনে চলে,
তার নীতি হচ্ছে নিয়মানুবর্তিতা নীতি। ঠিক আছে, তো প্রতিষ্ঠানের জন্য উত্তম নীতি নির্ধারণ এবং তা মেনে চলার নীতিকেই বলা হয় নিয়মানুবর্তিতা নীতি। আদেশের ঐক্য নীতি, অর্ডার, ঠিক আছে, চেইন অফ কমান্ড, আদেশের ঐক্য নীতি। দেখো, ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে আর অধস্তন কর্মচারী থাকে। একজন অধস্তন কর্মকর্তার উপর একই সময় একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা আদেশ দান করবেন না, এমন নীতি হচ্ছে আদেশের ঐক্য নীতি। একজন অধস্তন কর্মীকে একই সময় একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা আদেশ দান করবেন না, এমন নীতি হচ্ছে আদেশের ঐক্য নীতি। আমি কি বোঝাতে পেরেছি? ধরে নাও যে মিস্টার এ এবং বি দুজনেই কর্মকর্তা আর সি হচ্ছে কর্মচারী, যা এ এবং বি এর দায়িত্ব পালন করে, আদেশ নির্বাহ করে। এখন একই সময় এ এবং বি যদি সি কে অর্ডার করে, তাহলে সি কার দায়িত্ব পালন করবে এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে না? জি স্যার, হবে স্যার। তাহলে তার দ্বারা আর ভালো কাজ সম্পন্ন করা সম্ভব হবে না। এজন্য বলা হচ্ছে যে আদেশের ঐক্য নীতি অবশ্যই প্রতিষ্ঠানে থাকতে হবে এবং এটা মেনে চলা নীতি হচ্ছে আদেশের ঐক্য নীতি। দেন নির্দেশনার ঐক্য নীতি। দেখো, আমরা প্রতিষ্ঠানে নির্দেশনাকে বলে হার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ প্রশাসনের হৃৎপিণ্ড। যতক্ষণ পর্যন্ত হচ্ছে প্রতিষ্ঠানের নির্দেশনা দেওয়া হয় না, ততক্ষণ পর্যন্ত সংগৃহীত উপকরণগুলো গতিশীল হয় না। আর যতক্ষণ পর্যন্ত নির্দেশনা জারি থাকে, ততক্ষণ পর্যন্ত এই উপকরণগুলো গতিশীল থাকে। এই জন্য বলা হচ্ছে নির্দেশনাকে বলা হয় প্রশাসনের হৃৎপিণ্ড। এখন প্রশাসন কি করে? ঊর্ধ্বতন কর্মকর্তা অধস্তন কর্মীদেরকে সময় সময় মানে বিভিন্ন বিষয়ের উপর নির্দেশনা দিয়ে থাকে, এই তুমি এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো, তাই না? কাজ করার নির্দেশনা দেয় না? কাজ করার নির্দেশনা কিন্তু দেয়। তাহলে এখন পূর্বে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছিল সেই নির্দেশনার সাথে মিল রেখে পরের নির্দেশনা প্রদান করা। আমাকে বোঝাতে পেরেছি? পূর্বের নির্দেশনার সাথে মিল রেখে পরের নির্দেশনা প্রদান করার নীতি হচ্ছে নির্দেশনার ঐক্য নীতি। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। হ্যাঁ, জাস্ট এ মিনিট। এরপর আসো দেখি সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগের নীতি। দেখো, সাধারণ স্বার্থে মানে বৃহত্তর স্বার্থ, আর ব্যক্তি স্বার্থ মনে হচ্ছে নিজের ক্ষুদ্র স্বার্থ। একজন ব্যক্তি প্রতিষ্ঠানের জন্য একজন ব্যক্তি আর প্রতিষ্ঠান নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে যদি প্রতিষ্ঠানের ক্ষতি করা হয়, তাহলে আলটিমেটলি সবাই ক্ষতিগ্রস্ত হয়। আর যদি হয় এরকম নিজের ক্ষুদ্র স্বার্থকে প্রাধান্য না দিয়ে বরং সবার স্বার্থকে প্রাধান্য যদি দেওয়া হয়, তাহলে প্রতিষ্ঠান উপকৃত হবে এবং সবাই সেখানে লাভবান হবে। এজন্য বলা হচ্ছে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে, যে কোনো কাজ সম্পন্ন করার ক্ষেত্রে নিজের ক্ষুদ্র স্বার্থকে প্রাধান্য না দিয়ে, বিসর্জন দিয়ে, বরং সবার স্বার্থকে প্রাধান্য দিয়ে, প্রাতিষ্ঠানিক স্বার্থকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে হবে। এটার নাম হচ্ছে সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগের নীতি। মানে ব্যক্তি স্বার্থ, ক্ষুদ্র স্বার্থ, একক স্বার্থ, আর সাধারণ স্বার্থ মানে সবার জন্য। এরপর হচ্ছে উপযুক্ত পারিশ্রমিকের নীতি, অর্থাৎ শ্রমিক কর্মচারীরা যার যোগ্যতা, দক্ষতা এবং অবস্থান ভেদে যার যেরকম পরিশ্রম হয় সে অনুপাতে তাদের পারিশ্রমিক প্রদান করার নীতি হচ্ছে উপযুক্ত পারিশ্রমিকের নীতি। এখন ধরে নাও কেউ যদি লিঙ্গ বৈষম্য তৈরি করে, বয়স বৈষম্য তৈরি করে, হ্যাঁ, সিনিয়র জুনিয়র বৈষম্য তৈরি করে, তাহলে কিন্তু উপযুক্ত পারিশ্রমিকের নীতি স্থাপন হবে না। এখন ধরে নাও যে একজন মহিলা শ্রমিক ঘন্টায় সে 10টা পেন উৎপাদন করে আর পুরুষ শ্রমিকও ঘন্টায় 10টা উৎপাদন করে। এখন মহিলা বলে তাকে কম দিচ্ছে বেতন, শ্রম পারিশ্রমিক, আর পুরুষ বলে তাদেরকে বেশি পারিশ্রমিক দেওয়া হবে। এটি কি বৈষম্য তৈরি হবে না? বলো তো দেখি। বৈষম্য। তাহলে এই বৈষম্য তৈরি করা যাবে না। যাকে যার দক্ষতা, যোগ্যতা, অবস্থান ভেদে যেমন পারিশ্রমিক দেওয়া দরকার সেমন মানে তেমন পারিশ্রমিক তাদেরকে দিতে হবে, এমন নীতি হচ্ছে উপযুক্ত পারিশ্রমিকের নীতি। এরপরে হচ্ছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি। কেন্দ্রীকরণ সেন্ট্রালাইজেশন এন্ড বিকেন্দ্রীকরণ ডিসেন্ট্রালাইজেশন। প্রতিষ্ঠানের সকল ক্ষমতা, কর্তৃত্ব নিজের কাছে কুক্ষিগত করে রাখার নামই হচ্ছে কেন্দ্রীকরণের নীতি। অর্থাৎ আমি সকল সিদ্ধান্ত নেব, অন্য কাউকে আমি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেব না, এমন নীতি হচ্ছে কেন্দ্রীকরণের নীতি। আর বিকেন্দ্রীকরণ নীতি কি? যে যখন ঊর্ধ্বতন কর্মকর্তা একাই সকল সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হন আর গণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন হন, আবার যখন মনে করেন যে অধস্তনরা মোটামুটি সিদ্ধান্ত গ্রহণ করার জন্য পারদর্শী, তাদের দ্বারাও ভালো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব এবং আস্থা থাকে, তখন তিনি কিছু সিদ্ধান্ত অধস্তনদের উপর ছেড়ে দেন, অর্থাৎ অধস্তনরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা পেয়ে যায়। এই যে কিছু সিদ্ধান্ত সকল ক্ষমতা নিজের কাছে না রেখে, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা নিজের কাছে না রেখে
কিছু সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা অধস্তনদের উপর ছেড়ে দেওয়ার নীতি হচ্ছে বিকেন্দ্রীকরণের নীতি। তার মানে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ একটা নীতি। এরপর আসলে দিকে জোড়াময় শিকল নীতি। দেখো প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত অনেকগুলো বিভাগ থাকে না? জি স্যার। ইয়েস স্যার। বিভাগ থাকে না? জি স্যার। অনেক Yes, sir, ধরনের থাকে। Yes, sir. ঊর্ধ্বতন অধস্তন এরকম অনেক শ্রেণীর ব্যক্তি থাকে। তাহলে প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে একেবারে নিচের স্তর পর্যন্ত সাংগঠনিক কাঠামোতে যারা অবস্থান করে, যে বিভাগ উপবিভাগগুলো রয়েছে, এই প্রত্যেকটি বিভাগের সাথে একে অন্যের সাথে যুক্ত করে দেয়া বা একই শিকলের অধীনে সবাইকে আবদ্ধ করে করার নীতিকেই বলা হয় জোড়াময় শিকল নীতি। অর্থাৎ প্রত্যেকেই একে অপরের সাথে, এক শিকল যেমন আরেক শিকলের সাথে যেভাবে যুক্ত থাকে, ঠিক টপ লেভেল থেকে একদম লোয়ার লেভেল পর্যন্ত সবাই যার যার অবস্থান থেকে একে অপরের সাথে যুক্ত থাকবে, এমন নীতি হচ্ছে জোড়াময় শিকল নীতি। এখন কেউ যদি তার ইমিডিয়েট বসকে প্রাধান্য না দেয়, একেবারে সরাসরি টপ লেভেলে যোগাযোগ করে, তাহলে জোড়াময় শিকল নীতি বাস্তবায়ন হবে না, বিশৃঙ্খলা দেখা দিবে। তোমরা কি বুঝতে পারলে এটা? Yes, sir. Yes, sir. ওকে, Yes, sir. নেক্সট হলো শৃঙ্খলার নীতি, মোস্ট ইম্পর্টেন্ট। শৃঙ্খলা, এখানে ব্যবস্থাপনের দৃষ্টিকোণ থেকে শৃঙ্খলা আরেক অর্থে প্রকাশিত হয়। যেমন আইন শৃঙ্খলা, হরতাল, ধর্মঘট, রাহাজানি যখন হয় তখন বলে যে শৃঙ্খলা নষ্ট হয়ে যাচ্ছে, সবাই মারামারি করছে, হ্যাঁ, এগুলো শৃঙ্খলা নষ্ট হয়। কিন্তু ব্যবস্থাপনের দৃষ্টিকোণ থেকে শৃঙ্খলাকে আরেকভাবে প্রকাশ করা হয়েছে, যে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপন করা নীতি হচ্ছে শৃঙ্খলা নীতি। বলো দেখি, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকে ব্যবস্থাপনা শৃঙ্খলা নীতি বলে। শৃঙ্খলা নীতি, রাইট, এটাই হলো বিষয়। ধরে নাও একজন টাইপ রাইটার নিয়োগ দেওয়া হবে। এখন যে ব্যক্তি টাইপ রাইটারে টাইপিং এ পারদর্শী নয়, তাকে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে তাকে আমরা যোগ্য ব্যক্তি বলবো? নো স্যার। তাকে যোগ্য ব্যক্তি বলবো না, ঠিক না? আবার আমরা আমাদের প্রতিষ্ঠানের যখন ব্যবহার করে পণ্য উৎপাদন করি, তখন প্রতিষ্ঠানে পণ্য উৎপাদনের জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়, বিভিন্ন বস্তু ব্যবহার করা হয়। এই বস্তুগুলোকে যথাযথ স্থানে স্থাপন করতে হয়। এই যেটা বস্তু যে জায়গায় স্থাপন করতে হবে সেখানেই স্থাপন করতে হবে এবং যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে স্থাপন করতে হবে, এমন নীতি হচ্ছে শৃঙ্খলা নীতি। ক্লিয়ার তোমাদের কাছে? ক্লিয়ার স্যার। এবার সাম্যের নীতি, ইকুয়ালিটি, সাম্য, দক্ষতা, যোগ্যতা, অবস্থান ভেদে সবাইকে সমান সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে সবাইকে সমান চোখে দেখতে হবে, এমন নীতি হচ্ছে সাম্যের নীতি। এখানে যেন কাউকে বেশি স্বজনপ্রীতির আশ্রয় না নেই, কাউকে বেশি প্রাধান্য না দেই, আবার কাউকে কম প্রাধান্য না দেই, ঠিক আছে? সবাইকে যার যার দক্ষতা যোগ্যতা অনুযায়ী সবাইকে সমানভাবে সুযোগ সুবিধা প্রদান করা, এমন নীতি হচ্ছে সাম্যের নীতি। চাকরির স্থায়িত্ব নীতি, অর্থাৎ শ্রমিক কর্মচারীরা প্রতিষ্ঠানে কাজ করে তাদের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠান লাভবান হয়। এখন শ্রমিকরা কাজ করে একটা নির্দিষ্ট সময় পর তারা চাকরির স্থায়িত্ব চায়। যদি শ্রমিকদেরকে চাকরির স্থায়িত্ব দেওয়া হয় তাহলে প্রতিষ্ঠানের শ্রমিকরা চাকরির নিশ্চয়তা পাবে এবং হলো একটা যে উৎসাহিত হবে। আর যদি চাকরির স্থায়িত্বের নীতি অনুসরণ করা না হয়, শ্রমিকরা কাজ করে যাচ্ছে কিন্তু বছরের পর বছর তাদের চাকরি স্থায়ী করা হচ্ছে না, তখন তাদের মধ্যে অনিশ্চয়তা কাজ করবে এবং প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে, যা আলটিমেটলি তখন ওই প্রতিষ্ঠান যোগ্য দক্ষ ব্যক্তিকে হারাবে। তাহলে এই যোগ্য দক্ষ ব্যক্তিকে ধরে রাখবার জন্য হলো শ্রমিকদেরকে চাকরির স্থায়িত্ব নীতি অনুসরণ করতে হবে। এরপরে উদ্যোগ নীতি কি? তোমরা জানো যে উচ্চ স্তর, মধ্যস্তর, নিম্ন স্তর এবং তার নিচে শ্রমিক কর্মচারীর অবস্থান করে। যার যে অবস্থান থেকে যদি কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করার দরকার হয় যা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক, এমন এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য উদ্যোগী হওয়াটার নীতি হচ্ছে উদ্যোগের নীতি। এটা পরিবেশ তৈরি করে দিতে হবে, বলতে হবে যে তোমার প্রতিষ্ঠানের কল্যাণের জন্য যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেই হয়, তুমি তোমার অবস্থান থেকে সিদ্ধান্ত গ্রহণ করবা, আমার জন্য অপেক্ষা করবা না। বুঝতে পারছো? হ্যাঁ, উদ্যোগী হয়ে প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর ভালো কিছু করা, এটার নামই হচ্ছে উদ্যোগের নীতি। দেন একতাই বল, লাস্ট পয়েন্ট, একতাই বল কি আছে? প্রাইড ডিকর্ড, হ্যাঁ, ইউনিটি ইজ স্ট্রেংথ, এভাবে বলা হয়। প্রতিষ্ঠানে কর্মরত সকল ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে সর্বাবস্থায় ঐক্যবদ্ধ থেকে পারস্পরিক সহযোগিতায় কর্মকাণ্ড পরিচালনের নীতিকে ব্যবস্থাপনা একতাই বল নীতি বলা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানে যে সকল শ্রমিক কর্মচারী থাকবে তারা সবাই যেন ইউনাইটেড থাকে, কেউ যেন ডিভাইডেড না হয়ে যায়, মতাদর্শের জন্য ভিন্নতা প্রকাশ না পায়, এমন নীতি হচ্ছে একতাই বল নীতি। ক্লিয়ার? জি স্যার।
বলো এই Clear, 14টা sir. নীতি কার কোনো প্রশ্ন আছে 14টা নীতি নিয়ে? নো স্যার। নো স্যার। ওকে, তাহলে আমাদের sir. আর ছোট্ট একটু আলোচনা আছে, সেটা একটু দেখি। যে দেখো এখানে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে লক্ষ্য অর্জনে একজাতীয় বল নীতিটি গুরুত্বপূর্ণ কেন, এরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, লক্ষ্য অর্জনে একজাতীয় বল নীতির গুরুত্বপূর্ণ কেন। এরপরে উদ্দীপকে মিস্টার রাফি প্রথমত কোন নীতির কথা ভেবেছিলেন? মিস্টার রাফি বিবিএ পাশ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন। প্রথম দিন অফিসে গিয়ে দেখলেন প্রতিটি কর্মীরই কাজ নির্দিষ্ট আছে। তিনি ভাবলেন এই নীতিকে কাজের গতি ও মান বাড়ছে। একদিন তার বিভাগীয় প্রধান তাকে ডেকে বললেন তাদের প্রতিষ্ঠানের পদমর্যাদা অনুসারে ভিন্ন ভিন্ন নির্দিষ্ট বেতন কাঠামো রয়েছে যেন কর্মীদের মধ্যে কার্য সন্তুষ্টি বিরাজ করে। তাহলে তোমাদের জন্য প্রশ্ন থাকছে যে আচ্ছা আমরা প্রশ্নের উত্তরটা বের করে ফেলি, সময় যেহেতু আছে একটু। যে উদ্দীপকে মিস্টার রাফি প্রথমত কোন নীতির কথা বলেছিলেন? আচ্ছা বলো দেখি, প্রথম দিন অফিসে গিয়ে তিনি দেখলেন প্রতিটি কর্মীরই কাজ নির্দিষ্ট করা আছে। তাহলে বলো দেখি এখন কিসের এটা কোন স্যার নীতি? এটা হচ্ছে স্যার কর্ম বিভাজন বা কর্ম বিভাগের নীতি। রাইট রাইট, কার্য বিভাজনের নীতি। অর্থাৎ হচ্ছে প্রত্যেকটি কর্মীর জন্য কাজ, অর্থাৎ কাজের বৈশিষ্ট্য অনুযায়ী কাজগুলো ভাগ করা আছে এবং কে কোন কাজ করবে, যে বিভাগে থাকবে সেই বিভাগের কাজই শুধু সে করতে থাকবে, অন্য বিভাগের কাজ করবে না। এমন নীতি হচ্ছে কার্য বিভাজনের নীতি। সুতরাং উদ্দীপকে মিস্টার রাফি প্রথমত কার্য বিভাজনের নীতির কথা ভেবেছিলেন। বিভাগীয় প্রধান যে নীতিকে ইঙ্গিত করেছেন তা কর্মী সন্তুষ্টি অর্জনের সহায়ক। আচ্ছা বলো দেখি কোন নীতি এখানে? তাদের প্রতিষ্ঠানের পদমর্যাদা অনুসারে ভিন্ন ভিন্ন নির্দিষ্ট বেতন কাঠামো রয়েছে। এটা কোন নীতি? উপযুক্ত পারিশ্রমিকের নীতি। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তোমাদের জন্য হোমওয়ার্ক আমি একটু পরে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এইটুকু তোমরা অবশ্যই 14টি নীতি মুখস্থ করবে, 14টি নীতি লিখবে, আর ব্যবস্থাপনা নীতি কাকে বলে সেটা মুখস্থ করে লিখবে। পারবে না? ইয়েস স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকবার জন্য।